নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি দ্য নিউজ ফ্রন্ট লাইভ অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে সারা দেশ উত্তাল। আজকে আমাদের আলোচনার বিষয় বস্তুটাও সেই কেন্দ্রিক। নিশ্চয়ই এতক্ষণে দর্শক বিন্দু যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে কৃষক বিল বিতর্কে কৃষক বনাম চাষি। সারা দেশ এই মুহূর্তে উত্তাল। আমরা প্রত্যেকে জানি যে কয়েকদিন আগেই চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রথমে লোকসভা এবং পরবর্তী সময়ে রাজ্যসভায় তিনটি কৃষি সংস্কার বিল নিয়ে আসে বর্তমান শাসক দল, অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার। এবং এই মুহূর্তে কিন্তু বিল পাশ হয়ে যাওয়ার পরে তাদের কথা অনুযায়ী ধ্বনি ভোটে গৃহীত হয়েছে এই বিল, এবং সেই বিল এই মুহূর্তে রাইসিনা হিলে রয়েছে, যেখানে রাষ্ট্রপতি ভবনে এবং রাষ্ট্রপতির মহোদয়ের সইয়ের অপেক্ষায়। সেটা সই হয়ে গেলেই, অর্থাৎ রাষ্ট্রপতি কোবিন্দ সেখানে স্বাক্ষর করলে সেই বিল আইনে পরিণত হবে। কিন্তু বিল যেই মুহূর্তে লোকসভায় এবং রাজ্যসভায় উত্থাপিত হয় তখন থেকেই কিন্তু ঘরে এবং বাইরে বিজেপিকে বিরোধের সম্মুখীন হতে হচ্ছে। আমরা জানি যে এনডিএ গভর্নমেন্টের অন্যতম শরিক দল শিরোমণি আকালি দল, তারা কিন্তু এই বিলের বিরোধিতা করেছে। এবং অবশ্যই তার একটা কারণ রয়েছে, তাদের স্থানীয় ইস্যু। তারা যেহেতু আঞ্চলিক দল, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরোধের একটা জায়গা রয়েছে। কিন্তু সরকার পক্ষ প্রথম থেকেই জানিয়ে আসছেন যে এই বিল কৃষক বিরোধী বিল নয়, এই বিল কৃষকের স্বার্থেই তারা এনেছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞান চর্চা করছেন যিনি দীর্ঘ কয়েক দশক ধরে, ডক্টর সৌমেন চক্রবর্তী। তাকে অসংখ্য স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য, সোজাসুজি আলোচনায় চলে যাব। প্রথমেই সোমেন বাবুর কাছে একটা বিষয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে দর্শক, যারা সাধারণ দর্শক তারা জানতে চাইছে যে বিলটা আসলে কি। মানে বিরোধ হচ্ছে, বিল পাস হয়েছে, সেটা রাষ্ট্রপতি ভবনে চলে গেছে, সই হলেই সেটা আইনে স্বীকৃত হবে। কিন্তু এই কৃষি বিল, বিতর্কিত কৃষি বিলটা কি? আমরা জানি যে আজকেও সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল হিসেবে জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম সহ বামেরা আজকে কিন্তু সারাটা দিন তারা রাস্তায় ছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বিক্ষোভ দেখিয়েছেন। কলকাতা শহরে কেন্দ্রীয়ভাবে মিছিল হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস ছিলেন সেখানে, আরো অন্যান্য নেতৃত্ব ছিলেন। সাধারণ মানুষ জানতে চাইছে প্রথমে যে কৃষি বিলটা, বিতর্কিত কৃষি বিলটা আসলে কি। আসলে এখানে প্রথমেই বলতে হবে যে দেখুন, আমরা আজকের এই অনুষ্ঠানে প্রথমেই যিনি আজকের দিনের এই প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তাকে অশেষ ধন্যবাদ। এই আলোচনার যে ক্যাপশন রাখা হয়েছে, দেখুন, আমার যারা বিশ্বায়িত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী যারা শুনছেন দেখছেন, আজকের এই আলোচনাকে সেই অর্থেই একটু আমি বলবো যে আমজনতার আলোচনার সাথেই আমাদের বিষয়বস্তুর সামান্য একটু গভীরে চর্চা করতে হবে। নইলে কি হবে, আমরা কোনো, যে বলা হয় যে কোনো রাজনৈতিক একটা দলের বা বলা যায় যে কারুর দ্বারা প্রবাহিত হই, নিজের বিচার বুদ্ধিগুলোকে আমরা তালাচাবি দিয়ে বন্ধ করে দিই। তার অর্থ এই নয় যে আমি এখানে যে বক্তব্য পেশ করব, আমি পুরোপুরি সঞ্চালকের সঙ্গে একমত। আপনাদের পুরো বিল এবং কৃষক এবং কৃষি এবং একই সঙ্গে কৃষক এবং চাষি, এই যে শিরোনামটা রাখা হয়েছে, আমার মনে হয় এ যাবৎ যে প্রোগ্রামগুলো বিভিন্ন টেলিমিডিয়ায় হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, বাংলা ক্যাপশনে এই
তাৎপর্যপূর্ণ বিভেদটা বোধহয় তারা করেনি। দেখুন, আমি সেখান থেকে শুরু করতে চাচ্ছি। এই শিরোনামে কৃষক বলতে যাদের বোঝায় আর চাষি বলতে যাদের বোঝায়, তাদের নিয়ে দুটো ভারতবর্ষের চিত্র আমরা পাই। একটা হচ্ছে কৃষক বলতে আমরা বুঝি তারা হচ্ছে শাইনিং ইন্ডিয়ার মেম্বার, আর চাষি বলতে আমরা বুঝি যে তরফতা হুয়া ভারত, অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত, এই দুটোর মধ্যে পার্থক্য নিরূপণ করেছিলেন বিশিষ্ট মার্ক্সীয় থিঙ্কার A.R. দেশাই। অর্থাৎ আজকের যে কৃষি বিতর্ক, মনে রাখতে হবে তার রুটটা কিন্তু ডিপ রুটেড। অর্থাৎ কৃষক লবি এবং শিল্পপতি লবি, যা প্রাক স্বাধীনতার মুহূর্ত থেকেই ভারতীয় রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এই দুই লবির মধ্যে দ্বন্দ্ব, যার ফলস্বরূপ স্বাধীনতা উত্তর ভারতবর্ষে আমরা বিভিন্ন পরিকল্পনাগুলোর রকম ফের আমরা চোখে পড়ে। এই দুটো লবির ক্ষেত্রেই আমি উল্লেখ করব ভিউয়ার্সদের ক্ষেত্রে, যারা আরো ইচ্ছুক পড়তে বা একটু ইতিহাস আমাদের জেনে নিতে হবে। বিখ্যাত এই বিষয়ে যারা গবেষক, চাষি বা কৃষক আমাদের যে নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রুডলফ অ্যান্ড রুডলফ। তার একটি বিখ্যাত বই 70-এর দশকে পরবর্তীকালে, সেটা যে পারসিউট অফ লক্ষ্মী। সেখানে বলা হচ্ছে বুলক কার ক্যাপিটালিস্ট, অর্থাৎ গরুর গাড়িতে চড়া পুঁজিপতি। এই যে গরুর গাড়িতে চড়া পুঁজিপতি রূপকার্থে ব্যবহার করা হয়েছে, এবং যে বিতর্ককে সেই 70-80-র দশকে উস্কে দেওয়া হয়েছে, এটার মধ্যে দিয়ে সেই গবেষণার প্রকাশ, যার বিরুদ্ধে একদিকে হচ্ছে মার্কসিস্ট বা লেফটিস্ট ইন্টেলেকচুয়ালস, আর অন্যদিকে রাইটিস্ট, যারা একদিকে বলছে যে কৃষক বলতে আমরা যাদের বুঝি হরিয়ানা, পাঞ্জাব, বিশেষত সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে যারা বিরাট বিরাট জোতের মালিক, সেই সমস্ত ধনী চাষিরা কোনো অর্থেই হচ্ছে পুঁজিপতিদের থেকে কম নয়। সেই অর্থে ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তী সময় থেকেই যে কৃষি প্রক্রিয়ার রূপান্তর ঘটে, সেটা নিয়ে বিতর্ক শুরু হয় যে একটা আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থার, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক ব্যবস্থায় কৃষি ব্যবস্থার রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। তখন থেকেই মার্ক্সবাদীদের সঙ্গে দক্ষিণপন্থীদের এক তাত্ত্বিক বিরোধ যেমন চলেছে, তেমনি রাষ্ট্র জনকল্যাণার্থে কৃষকদের অনেকগুলো নীতি তারা নিয়েছেন। এবং এক্ষেত্রেও আমরা দেখি যে সাবসিডি দেওয়া, অর্থাৎ জল, কৃষকের ইউরিয়া, তারপরে মনে করুন চাষের ক্ষেত্রে বিদ্যুৎ, এবং আমাদের খুব অতি সম্প্রতি মনে পড়ে মনমোহন সিং প্রায় 60,000 কোটি টাকার মতো কৃষি ক্ষেত্রে কিন্তু তিনি ভর্তুকি দিয়েছিলেন, যাকে আবার একদিকে বলা হয় যে ভারতের 90s-এ যে উদারীকরণের দরজা খুলে দেওয়া হয় তার অন্যতম সময়। তাহলে সেখানে অন্যান্য দিক দিয়ে উদারীকরণের দরজা খুলে দেওয়া হলো, বিশ্বায়নের পথকে খুলে দেওয়া হলো, শুধুমাত্র কৃষি ক্ষেত্রকে সেই জায়গায় আটকে দেওয়া হলো। মনে রাখতে হবে সেটা ঘটেছিল কিন্তু কংগ্রেসের একটা বিরাট ভোট ব্যাংক সেই সময় পরিচালিত হতো এই চরণ সিং কৃষক লবির দ্বারা। একদম চরণ সিং এতটাই স্ট্রং যে তারা সেই সময় দাঁড়িয়ে রুখে দিয়েছিল তাদের কৃষিক্ষেত্রে উদারীকরণের বাতাবরণের হাওয়াকে। আর সেই জন্য বাধ্য হয়েছিল মনমোহন সিং সমস্ত কিছুর দ্বার যেমন ওপেন করেছিল,
কিন্তু কৃষিক্ষেত্রের দ্বারকে তুলতে পারেনি। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এতটা সময় পার হয়ে এসে আমরা বিশ্বায়নের এতটা সময় উদারীকরণের জায়গায় এসেছি, সেখানে একটা কথা মনে পড়ছে যে কুমির তোমার জল, মানে মনে করো যেটা বলা হয় যে জলকে নেমেছি, অর্থাৎ আমি জলে নামবো উদারীকরণের, আমি চুলু ভেজাবো না, আমার যেমন এমনি তেমনি রমে চুলু ভেজাবো না, তা তো হতে পারে না। মনে করুন এখানে যে বিতর্কগুলো দানাবাদ যে বামপন্থীরা, তা বামপন্থীদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের সময় কি করে 2006-এর সময় যে এই আমাদের ইস্টার্ন বাইপাস ঘেঁষে যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি গড়ে উঠেছে, সেখানে ফরওয়ার্ড ব্লক সুতীব্রভাবে আপত্তি জানিয়েছিল। উদয়ন গুহ তখন ছিলেন, কমল গুহ তার বাবা এই সময় তখন দায়িত্বপ্রাপ্ত যে ফরওয়ার্ড ব্লকের জেনারেশন বাই জেনারেশন দপ্তরে, কৃষি দপ্তরে ছিলেন। কিন্তু তাদের বিতর্ককে বাইপাসিং করে বামফ্রন্টের সেখানে কিন্তু এই কৃষির ওপরে যে ডাইরেক্ট যে প্রডিউসারের থেকে তুলে আনার ব্যাপারটা, এই অনুমতি দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়। আজকে আপনি ইন্টারভিউ নিয়ে দেখুন ওদের কাছে, আমি দেখছিলাম পত্রপত্রিকায় 30% মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির প্রতি মাসে ডাইরেক্ট প্রডিউসারের থেকে ওরা পারচেস করে। তার ফলে কৃষিজীবী মানুষ তারা উপকৃত হচ্ছে উদারীকরণের ফলে। যদি আমার উদারীকরণ, আমি তো ভারতবর্ষ কখনো সমাজতান্ত্রিক দেশ নয়, এটা ভুলে গেলে চলবে না। আমার এখানে বাগনানে কোলাঘাটের যারা ফুল চাষি ছিল, তারা এখানে যে রজনীগন্ধা তৈরি করত, এখন ইসরায়েলে যায়, এখন আরব দুনিয়ায় যায়। 5,000 করে গোলাপ এখন প্রতিদিন এখান থেকে পারচেজ হয়। যে গোলাপের মূল্য পড়ে থাকতো 30 পয়সা করে, সেটা তারা চাষিরা পাচ্ছে 1 টাকা 25 পয়সা করে। আমাদের ভুলে গেলে চলবে না। তবুও কেন বলবো যে বিতর্ক কিসে আসছে? এই যে কৃষক লবিটা ছিল, তাদের ক্ষেত্রে যে রক্ষা কবচটা ছিল, যেটা একটা বলতে পারি প্রিভিলেজ দেওয়া। অর্থাৎ আমার পশ্চিমবঙ্গের চাষিরা কিন্তু, যা বলছি যে চাষি শব্দটা ইউজ করছি, সেখানে মনে রাখতে হবে বামফ্রন্ট সরকার আসার পরে যে ভূমি সংস্কার আন্দোলন এখানে হয়েছে সেখানে ছোট ছোট অপারেশন বর্গার ফলে আমার ভাগ চাষিরা ছোট ছোট প্লট জমি পেয়েছে। তা আমার বাংলার চাষির সঙ্গে, আমার বিহারের চাষির সঙ্গে, আমার ঝাড়খণ্ডের চাষির সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা বা উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের বিরাট বিরাট জোটের মালিক তাদের সঙ্গে মেলে না। তাই কৃষি অর্থনীতির যখন নাকি আজ এক নতুন ভাবে একটা দিগন্তের কথা বলা হচ্ছে, সেই সময় সব রেড়ে করে পড়ছে। কিন্তু এখানে আমি কোনো পলিটিক্যাল পার্টির প্রতি বায়াসনেস ছাড়াই বলছি যে এই বিতর্কটা দানাবাদ যে কতগুলো সুবিধা অসুবিধাকে কেন্দ্র করে। প্রথমে আমি কতগুলো সুবিধার জায়গায় বলে দিচ্ছি, একদম গোটা গোটা ভাবে ভিউয়ার্সদের যাতে সুবিধা হয়। কৃষক নিজে তার বাজার খোঁজার বা বাজার পছন্দের এই বিলে অধিকার পাবে, এক। দ্বিতীয়ত, নিজ রাজ্য বা বাইরে ফসল বেচা, মজুত রাখা, খাদ্য প্রক্রিয়াকরণের জন্য যে স্বাধীন পছন্দের অধিকার, সে এই বিলে লাভ। তিন, মধ্যবর্তী বা ফোঁড়ের দল বা এক কথা যাদের বলা হয় দালাল ছাড়াই সে সক্ষম হবে সরাসরি বাজারের সাথে নিজেকে অন্তর্ভুক্ত করতে। চার, তাকে আর ফসল চালান বা বিক্রির জন্য বাড়তি মূল্য বা পরিবহন খরচ বহন করতে হবে না। পাঁচ, কৃষক মান্ডিগুলি এর ফলে প্রতিযোগিতার সম্মুখীন হবে, কৃষকের পারচেজিং পাওয়ার বাড়বে, বার্গেনিং পাওয়ার, দর কষাকষির পাওয়ার বাড়বে। ছয়, আগে কৃষক বাধ্য হতো শুধুমাত্র লাইসেন্সওয়ালা এজেন্টদের ফসল বিক্রি করতে। এর ফল কি? এর ফলে কমিশনের এজেন্টরা 1.5 থেকে 3% পরিষেবা কর কৃষকদের কাছ থেকে নিত। এখন সেটা আর পারবে না। তাহলে ন্যায্য মূল্য বেঁধে দেওয়ার দামে
কৃষক তখন বাধ্য হতো ফসল বেচতে, কিন্তু উৎপাদিত ফসল 60 কিংবা 90 দিন বাদে মজুদ ঘর থেকে যখন অনেক বেশি দামে আমার বাজারে আসতো, সেই যে লাভের ধন, সেই যে লায়ন শেয়ারের অংশ, তার কিন্তু সেটা প্রাপ্ত হতো না। এটা হলো সুবিধার দিক। এবার বলতে পারেন যে অসুবিধার দিকগুলো কি কি? সেটাও হচ্ছে বিরোধীদেরও একটা যুক্তি আছে, যাহাত এটা একটা সম্পূর্ণ বুঝে নেওয়ার প্রক্রিয়া। সেখানে আমরা প্রথমেই উল্লেখ করব যে মূল্য বৃদ্ধির একটা সম্ভাবনা থেকে যায়, কারণ সরকার আর কোনো নিয়ন্ত্রণ সরকারের থাকলো না বর্ধিত মূল্য বেঁধে দেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত, কর্পোরেটদের হাতে কৃষকদের তাদের মতে যে বলি চড়ানো হল। 3, রাজ্যগুলি এই আইনের ফলে মান্ডি থেকে যে কর পেত সেটা তারা বড় অংশ হারাবে। বিশেষত সবুজ বিপ্লবের ক্ষেত্র হিসাবে চিহ্নিত যে রাজ্যগুলো, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলো দেখবেন সবচেয়ে বেশি বিরোধে সামিল হয়েছে। চতুর্থত, রাজ্য সরকারের অধিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কেউই মান্ডি কর থেকে বঞ্চিত হতে চান না। এখানে রাজনীতির খেলা আছে। কি খেলা? একই সাথে স্থানীয় পর্যায়ে এজেন্ট এবং নেতাদের সঙ্গে একটা অশুভ আঁতাত রয়েছে, ডান বাম সব মিলিয়েই দেখা যায়। অর্থাৎ লোয়ার লেভেল ক্যাডারদের বাঁচিয়ে রাখতে হবে এদের সঙ্গে আঁতাত করে। কারণ এখানেও বলা যায় 3টি শক্তি এই দালালির ক্ষেত্রে খুব প্রবল সারা ভারতবর্ষ জুড়ে। সেই ত্রিফলা হচ্ছে শহর বা মেট্রোপলিটনের ক্ষেত্রে যেমন দেখি প্রমোটারি রাজ, আবার শহর ছাড়িয়ে আর একটু গ্রামীণ শহর মেশানো অঞ্চলে দেখে থাকি ভেরি মালিকের রাজ, আর গ্রাম বাংলায় যেমন আরো একটু বা গ্রাম ভারতের যদি দেখি সেখানে হচ্ছে ইট ভাটার মালিকদের রাজ বা কোল্ড স্টোরেজ মালিকদের রাজ। তাহলে এদের যে ভেস্টেড ইন্টারেস্ট, সেইটা কিন্তু এই মান্ডি বা এজেন্টকে ঘিরে একটা চক্র তৈরি করে, এবং চক্রটা স্থায়ীকরণ হয়। রাজা আসে রাজা যায়, রং পাল্টায়, ডান বাম রাম সব দলেরই এজেন্ট এদের সঙ্গে গাঁটছড়া বাঁধে, এবং এক ধরনের অশুভ আতাতের জায়গা তৈরি হয়। তাতে পিষ্ট হয় আমার ভারতবর্ষের কৃষক বা চাষি সমাজ। আমি চাষি সমাজকেই বলব, কারণ এরা ভোট নির্বাচনের পয়সা জোগায়। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই যে এই যে আতাতটা, এইটা কিন্তু ভেঙে যাবে এই মান্ডিতে আর বা এজেন্টদের দ্বারা। সে চাষি আর বাধ্য থাকবে না। এইটা তার জন্য চিৎকার শুরু হবে নিচের লেভেলের থেকে, কারণ একটা বিরাট অংশের ভেস্টেড ইন্টারেস্ট ঘুঘুর বাসা ভাঙতে চলেছে। এটা হচ্ছে আরেকটা দিক। আরেকটা কোশ্চেন, এখানে একটা জিনিস জানতে চাইবো যে এই যে বলা হচ্ছে যে মূলত রাজ্যের শাসক দলগুলির থেকে, মানে বিভিন্ন রাজ্যের শাসক দল থেকে, যে চাষি যে সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্যটা সে পাবে না, সে বাধ্য হবে দাদন চাষে। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল হিসেবে তুলে আনা হচ্ছে ইংরেজ আমলে যে নীলকরদের দ্বারা যে নীল চাষ করতে বাধ্য হতো চাষি, সেইটাকেই আবার তুলে আনা হচ্ছে। বলা হচ্ছে যে কেন্দ্রের বিজেপি সরকার যে দিকে নিয়ে যাচ্ছে চাষ ব্যবস্থা, সেখানে আবার সেই নীলকর চাষির যুগ ফিরে আসবে। এখানে পুঁজিপাতীদের দ্বারা, যারা বৃহৎ মানের পুঁজি নিজেদের আয়ত্তে রেখেছে, তাদের মত করে চাষিকে চাষ করতে হবে এবং তাদের থেকে দাদন নিয়ে চাষ করতে হবে, এবং সেই জায়গায় আস্তে আস্তে চাষি কৃতদাসে পরিণত হবে। এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, সেই অর্থে আমি এটাকে ডিফেন্ড করছি না, কিন্তু যে কোশ্চেনটা আসছে, স্বাধীনতার 75 বছর আমরা অতিক্রান্ত।
75 বছরের মধ্যে আমি ধরে নিলাম যে উদারীকরণের পার্টটা যদি 90 থেকে ধরি, তার আগের 50 বছর ধরে নিলাম আমি। তাহলে দুই ধরনের ডাকাত আছে, স্বদেশি ডাকাত এবং বিদেশি ডাকাত। এখানে যেটা বলা হচ্ছে হোয়াইট ম্যান বার্ডেন, অর্থাৎ বিদেশি সাদা চামড়ার ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যাবে। তাহলে আমি বলতে চাই, তা স্বদেশি ডাকাতরা কি স্নেহ মায়া করে আমার চাষিদেরকে বরণ করে রেখেছে? তাহলে 90 সালের উদারীকরণের আগে পর্যন্তই আমি বলছি, তাহলে আমার চাষিদের অবস্থা তাহলে এখনো বিদর্ভে দেখতে হচ্ছে কেন? আলু চাষির মৃত্যু হচ্ছে কেন? মুংফলি চাষিদের মৃত্যু হচ্ছে কেন? তাহলে এই প্রশ্নগুলো আসবে। অর্থাৎ যদি তাই সঠিক হয়, যদি সেই রক্ষা কবচ, লাইসেন্স কবচ রাজ দিয়ে যদি সবই আটকানো যায়, তাহলে এই ফোরেদের আটকানো গেল না কেন? এই স্বদেশি ডাকাতদের পাল্লায় পড়ে আমার আমার ভারতবর্ষের চাষিরা কি খুব ভালোভাবে আছে? তারা কি অবস্থার মধ্যে রয়েছে? তাদের পার ক্যাপিটা ইনকাম কত? বর্তমানে এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে চাষি আলু বেচছে 5 টাকায়, আর সেই আলু বাজারে আসছে 30 টাকায়। মাঝখানে এই টাকাটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, সেটাই তো বলছি, মাঝেরটা খাচ্ছে কি? একটু আগে আমি উদাহরণ দিলাম, যে উদাহরণগুলো ছোট পরিসরে কিন্তু ফুল ফ্লেজ হয়নি দেখে, যেটা বলা হচ্ছে যে ফুড করিডর যদি হয়, মনে করুন, হ্যাঁ, বা মনে করুন যেটা আমি এই রজনীগন্ধা ফুলের উদাহরণ দিলাম, বা আমার বাগনান কোলাঘাটের চাষিদের উদাহরণ দিলাম, এরম ভাবে দেখা যাচ্ছে যে এর সম্ভাবনা তো আছেই। আমি বললাম যে যে এইভাবে যেটা প্রশ্ন তোলা হচ্ছে, কখনোই বিতর্ক তো যেটা ওঠে, কোনো ব্যবস্থা 100% ফুলফিলমেন্ট থাকতে পারে না। আমি তার সমর্থক নই, এমন ভাবার কারণ নেই যে গ্লোবালাইজেশনের সব ভালো, আমি সব যেখানে মেনে নিচ্ছি। কন্ট্রাক্ট ফার্মিং এর প্রসঙ্গ আসছে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি সেটার বিরোধ করছি যে আমার সমস্ত কিছু বন্যায় ভেসে গেল, তাহলে আমি শুধু কৃষিক্ষেত্রকে মাটির বাদ দিয়ে আটকে রাখলাম, কারণ আমি ওটাকে সেইভাবে কি আর আটকে রাখতে পারবো? যে মাটির বাঁধ ভাঙলে আমি তখন ওই চুপড়ি ধরে কিছু মাছ তুলবো, আর সেটা হয়ে যাচ্ছে ভেস্টেড ইন্টারেস্টের জন্য এটা রাখা হয়েছে। এই কৃষিনীতিকে যদি বহাল রাখা হয়, আমি ধরে নিলাম এইসব নতুন বিল আসলো না, তাহলে বলুন তো, তাহলে কি হচ্ছে? তাহলে কি আমার এই ভারতবর্ষের কৃষকদের যে অবস্থা, শুধুমাত্র মাঝে মাঝে কতগুলো যে দেখা গেছে যে বিদর্ভে বা মনে করুন যেসব জায়গায় এই কৃষকদের আত্মহত্যা হচ্ছে, সেসব জায়গায় গভর্নমেন্টের সময় প্রচুর লোন দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। আমরা জানি দিল্লি থেকে টাকা স্যাংশন হলে রাজীব গান্ধী বলেছিল 1 টাকা হলে এসে হয় 25 পয়সা, বিখ্যাত উক্তি রাজীব গান্ধী। তাহলে এখানে যে টাকাটা আসবে পিএম টু ডিএম, সেই যে স্রোতটা বা পঞ্চায়েতি রাজের মধ্যে দিয়ে, যে ঘুঘুর বাসার মধ্যে দিয়ে আসবে, আদৌ চাষিরা কি উপকৃত হচ্ছে? তুলোর দাম পাচ্ছে না, কর্ণাটকে আঙুর চাষিদের অবস্থা খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে ডাইরেক্ট যদি চাষির এখানের ক্ষেত্রে এক বিকল্প বাজার খুলে যায়, আমার যুক্তিটা হলো সমস্ত কিছুর ক্ষেত্রে যদি আমি বাজারকে ছেড়ে দিই আমার কাছে, তাহলে আমার কৃষক কেন আমার স্বার্থে, অর্থাৎ আমার মানে বলছি হচ্ছে আমরা যারা নাগরিক, আমরা যারা নগর জীবনের সুবিধা ভোগ করি, তাদের জন্য। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে। ঝিকপানি বা অন্যান্য জায়গায় যান, সেখানে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, যান শিমুলতলা, মধুপুরে এখনো বিরাট অংশের গ্রামগুলো কালো অন্ধকারে ঢেকে রয়েছে। স্বাধীনতার 75 বছর পরে আমার কৃষক বন্ধু ওদিকে, গ্রামীণ মানুষটা ওদিকে কিছু আলো পায়নি। আর সেই বিদ্যুতের আলোয় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আমি আপনি বসে বিভিন্ন প্রোগ্রাম করছি। সেই বিদ্যুৎ যাচ্ছে দিল্লি, সেই বিদ্যুৎ যাচ্ছে কলকাতা, সেই বিদ্যুৎ যাচ্ছে বিভিন্ন প্রান্তে। তাহলে আমার প্রদীপের নিচেরটা অন্ধকারই রয়ে গেছে। সেখানে তো বিদেশি ডাকাতরা আসেনি, সেখানে তো স্বদেশি ডাকাতরাই আছে। তাহলে তাদের অবস্থা এরকম হচ্ছে কেন? যারা ওখানে ইয়ে করছে, জোয়ার বাজরা চাষ করে বেঁচে থাকে পাহাড়ি অঞ্চলে, তাদের ক্ষেত্রে যে নির্ধারিত মূল্য যেটা বেঁধে দেওয়া হয়, যেটা আরেকটা কোশ্চেন যেটা উঠিয়ে দেওয়া হলো এসেনশিয়াল কমোডিটির ক্ষেত্রে, অত্যাবশ্যকীয় পণ্য, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই
অত্যাবশ্যকীয় পণ্য আইনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সরকার যে জায়গায় দাম স্থির করছে, মার্কেট সে জায়গায় ধরে রাখতে পারছে না। সরকার যে দাম ফেলছে সেটা হচ্ছে তার প্রডিউসিং যে খরচ, সেটাকে মাত্রা উড়িয়ে সামান্য কিছু লাভ সে তুলতে পারছে চাষি, কিন্তু সেটা মার্কেটে যখন আসছে সেই মার্কেট প্রাইসিং যেটা হচ্ছে, তখন তার সঙ্গে তার অনেক তফাৎ হয়ে যাচ্ছে। যেটা আপনি একটু আগে বললেন, 5 টাকার আলু 35 টাকায় বেচছে। সরকার কন্ট্রোল করতে পারছে না। গলদটা ঠিক এই জায়গায়। এই কৃষি আইনের ক্ষেত্রে আর একটা বক্তব্য উঠে আসছে বিরোধীদের তরফ থেকে, যে আরো বেশি দাম বাড়বে, যারা সাধারণ মানুষ তাদের আরো বেশি, তাদের রান্নাঘরে আরো আগুন জ্বলবে। এটা কতটা ঠিক? দাম বাড়বে বলে মনে হয়? দেখুন, যে কোনো পলিসির দুটো দিক থাকে, এবং এর প্রতিফলনেরও দুটো দিক থাকে। একটা হচ্ছে তার শর্ট টার্ম বেসিস, আর একটা লং টার্ম বেসিস। শর্ট টার্ম বেসিসে যদি দেখেন, যে কোনো একটা রূপান্তর প্রক্রিয়ার ক্ষেত্রে, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিছুটা পেইনফুল রিয়াকশন হয়, এটা মেনে নিচ্ছি। এখন বলবেন তাহলে আমার বাড়িতে কি আগুন লাগবে না? হ্যাঁ, সেটাও লাগবে। কিন্তু ওই যে বললাম, নতুন কোনো ব্যবস্থাটা যখন আসছে, সেটা একটা না খুব একটা, যেটাকে বলি আমরা সমাজতত্ত্বের ভাষায়, একটা হচ্ছে প্রিজমেটিক সোসাইটি। অর্থাৎ প্রিজমের মধ্যে দিয়ে দেখবেন আলো যদি বিচ্ছুরণ ঘটানো হয়, তার ছটাটা, বা হীরার মধ্যে দিয়ে যান, বিভিন্ন আলোক ছটা হয়। তা আমাদের ভারতবর্ষটা না অনেকটা জিওপলিটি যেটা বলে, অর্থাৎ ভৌগোলিক ভূগোলটা, বা সরি, মানে জিওপলিটি মানে ভৌগোলিক রাজনীতিটা একটু ডিফারেন্ট। রাজনীতি। হ্যাঁ, তাই জন্য এর ভূখণ্ড বেসিসে এর কিন্তু একটা রাজনীতি, বা যে কোনো খাদ্যনীতি বলুন, রাজনীতি বলুন, সেটা বেসিস করে জিওগ্রাফির ওপর। পূর্ব ভারতের যে কৃষক, তার যে অসুবিধার জায়গাটা তৈরি হচ্ছে, পশ্চিম ভারত বা উত্তর ভারতে কিন্তু তার থেকে একটু আলাদা, বা দক্ষিণ ভারতে একটু আলাদা। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এক কৃষিনীতি এক কৃষক, যে পলিসিটা আনা হচ্ছে, তার ফলে আমার এখানে পেঁয়াজ চাষ নাসিকে ভালো হয়, কম বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে পাঞ্জাবের দিকে, আমার এখানে উদ্বৃত্ত চাল হয়। তাহলে যে ফেট করিডোর করা হচ্ছে, তাহলে আমার চাষ, আমার আমার উদ্বৃত্ত চলে যাবে পাঞ্জাবের দিকে। আমার যে আলু পচে নষ্ট হয়, চাষিরা দাম পায় না, স্টোরেজের অভাবে চলে যায়, সেটা উদ্বৃত্ত বিক্রি করার অধিকার থাকবে অন্য রাজ্যে ডাইরেক্টলি। চাষির সেখানে সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমাদের এখানে প্রায় ধরুন, যা হিসাব আমি ডেটা দেখছিলাম, যে গভর্নমেন্টের 2019-এর রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয়ভাবে 741.81 লাখ টন খাদ্যশস্য ভারতে উৎপাদিত হয়। তার মধ্যে চাল উৎপাদিত হয় 275.60 লাখ টন, গম উৎপাদিত হয় 465.60 টন। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী জনকল্যাণ প্রকল্পে 610 লক্ষ টন আমাদের খাদ্য সামগ্রী দরকার হয়, যা গোডাউনে রাখার ব্যবস্থা সারা ভারতবর্ষে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র মিলিয়ে নেই। বিরাট অংশের অপচয় হয় শুধুমাত্র কোল্ড স্টোরেজ বা গোডাউনের অভাবে। এই নীতিতে বলা হচ্ছে যে প্রাইভেট ইনভেস্টররা আসবে, তাদের নিজেদের যেমন স্বার্থ জড়িয়ে আছে, যেমন হচ্ছে কোল্ড স্টোরেজ গুলো বৃদ্ধি পাবে, তার ফলে এখানে যে খাদ্যশস্যগুলো জমা মজুদ বাড়তে শুরু করবে, তখন মাঝখানের যে ফেউররা আছে, তারা মার্কেট কন্ট্রোলের জায়গায় থাকবে না, সেটার জন্য সময় দিতে হবে। তখন আর এই 5 টাকার আলু 35 টাকায় বেচবে না, মার্কেট ঘুরে দাঁড়াবে প্রতিযোগিতার মধ্য দিয়ে।
এক কোম্পানি যদি সেটা 25-এ বেচে, আরেক কোম্পানি বলবে আমি 20-তে বেচবো, কারণ আমার মাল গোডাউনে আছে এত লক্ষ টন, ওগুলোকে সরাতে হবে। চাষির নিজের বার্গেনিং পাওয়ার বাড়তে শুরু করবে, কারণ স্টোরেজ আছে, তার মাল নষ্ট হয়নি। এবার এটা হচ্ছে শর্ট টার্ম বেসিস। বৃহত্তর আঙ্গিক, বৃহত্তর আঙ্গিকে মনে রাখবেন, একটা স্টেট দাঁড়িয়ে থাকে তার অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করে আছে কিনা আছে, বৈদেশিক নীতিতে সক্ষমতা অর্জন করে তার অর্থনৈতিক সার্বভৌমিকতার উপর। সেই অর্থনৈতিক সার্বভৌমিকতার দিক থেকে খাদ্যে আজ আমরা সার্বভৌম, আর খাদ্যে সার্বভৌম আছি বলেই নতুন যে ফরেন পলিসির দিশা দেখাচ্ছে, চায়না যদি লোনকে হাতিয়ার করে লোন বিলি করে পৃথিবীর বিভিন্ন জায়গায় তার বাজার ক্যাপচার করতে পারে, লোন ডিপ্লোম্যাসি করতে পারে, ওয়াই নট আমরা আর কিছুদিন বাদে খাদ্যশস্যকে কেন্দ্র করে ফুড ডিপ্লোম্যাসি চালু করব। এই ফুড ডিপ্লোম্যাসির মধ্য দিয়ে আফ্রিকার মহাদেশ আমাদের বাজারে আসবে, লাতিন আমেরিকার মহাদেশ আমাদের বাজারে আসবে। তার ফলে আমরা ক্রমশ রপ্তানি বাণিজ্যে ফুডকে কেন্দ্র করে অনেকটা পারচেজ করতে পারব। এরকম ভাবে এক ধরনের বাণিজ্যিক সফলতা বৈদেশিক ডিপ্লোমেসির মধ্য দিয়ে আমরা এই খাদ্যকেই একটা স্বয়ংভর হিসাবে অর্জন করব। এর সঙ্গে মনে রাখতে হবে, খাদ্যের এই কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িয়ে আছে যে বৃহৎ অংশের কৃষি শ্রমিক, তাদেরও ওখানে মুনাফার জায়গা খুলে যাবে, এবং শ্রমনিবিড় যে প্রকল্পগুলো আছে, অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিগুলো এর ফলে ফ্লারিশ করবে। এইভাবেই কিন্তু একটা খাদ্য স্বয়ংভরতা আমাদের প্রকারান্তরে হচ্ছে ফুড ডিপ্লোমেসিকে স্ট্রং করবে অদূর ভবিষ্যতে। সেই জায়গায় যেটা জানতে চাইবো যে এই যে বিরোধী রাজনৈতিক দলগুলি, তাদের যে বক্তব্য, সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে কোথাও যে শুধুই রাজনৈতিক কারণে এই বিরোধিতার পথ বেছে নিয়েছেন, আর সেটা এ রাজ্যের শাসক দল বা এ রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলি? দেখুন, যেহেতু সামনে 2021 নির্বাচন রয়েছে রাজ্যে, এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে যে কৃষি তার একটা, ভারতবর্ষের কৃষক কৃষি তার একটা আর্থসামাজিক পরিবর্তনের ইতিহাস। এইবার যে জায়গাটা আপনি ঢুকতে চলেছেন, এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে বলবো যে একটা, যখন এর সঙ্গে জুড়ে যায় পলিটিক্স, অর্থাৎ এই বিষয়টা যখন হালফিলে পলিটিক্যাল মার্কেটিং এ চলে আসে, তাহলে এখানে প্রথম যে বিষয়টা আমাদের নজর কাড়বে তা হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার যারা আছেন, তারা কি আপনার মনে হয় এতটাই বোকা যে তারা মনে হবে তাদের ভোট যে কমে যাবে বা কমার আশঙ্কা আছে, এটা নিয়ে তারা ভাবনা চিন্তা করে না? তাদেরও তো ভোট ব্যাংকের খিদে আছে, তাদেরও তো মার্কেটিং এর জন্য পলিটিক্যাল মার্কেটিং এর দাবি আছে, তাদেরও চিন্তা আছে কতগুলো স্টেটে আরো বেশি ক্ষমতা দখল করা যায়। তাহলে এগুলো তাদের মাথাতেও আছে। সেখান থেকে যে প্রশ্নটা উত্থাপিত হয় রাজনীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে কোন তাগিদে কেন্দ্রীয় সরকার এত চটজলদি এই ডিসিশনটা নিতে হলো। সেটার একটা কিন্তু একটা মজাদার প্রেক্ষাপট আছে। সেটা যদি দেখেন, সেটা আমার মনে হয়েছে আমার নিজস্ব বিচারধারায়, সেটা হচ্ছে একটা হচ্ছে কোভিড-19 বা লকডাউন ফেজের ফলে এই প্রয়োজনীয়তাটা না আরো সুতীব্র হয়েছে। কারণ সরকার চেয়েছে খাদ্য সরবরাহের যে শৃঙ্খলাটা রয়েছে, মানে চেইনটা রয়েছে, ফুড চেইন সেটা রয়েছে, সেটা বজায় রাখতে। এক, দুই, বিজেপি
জাতীয় পর্যায়ের একটি পার্টি। সেখানে দাঁড়িয়ে তাদের স্বার্থ ততটা পরিমাণে কিন্তু কমিশনের এজেন্টদের ওপর নির্ভর করে না। 3, বিহারের আসন্ন ভোটে তাদের বিচারধারা অনুযায়ী আমার মনে হয় এটা খুব বেশি প্রভাব পড়বে না। যদিও কংগ্রেস 2019 থেকেই তাদের যে বিভিন্ন ম্যানিফেস্টো নির্বাচনী জায়গায়, সেখানে মনে করুন এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি অ্যাক্ট যেটা আছে সেটাকে বহাল রেখেছে, বিজেপির ইস্তেহারে পাওয়া যায় না। তাহলে কৃষি, আবার আরেকটা জায়গা আছে, কৃষি বিষয়টা যে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে 3টে তালিকা অবস্থান করে আমরা জানি, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, কেন্দ্রীয় তালিকা। কৃষিটা অ্যাবসলিউটলি রাজ্য তালিকাভুক্ত। তাহলে বিজেপি একটা ন্যাশনাল পার্টি, তার জাতীয় একটা দৃষ্টিভঙ্গি, সেখানে তার ভেস্টেড ইন্টারেস্টেড যদি পলিটিক্যাল ইন্টারেস্ট দেখেন, ও বলছে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের ওপরে আমার অতটা কান্দা না দিলেও চলবে। উল্টো দিকে তারা আরেকটা ট্র্যাকফুল, মনে করুন আরেকটা স্ট্র্যাটেজিক্যাল অ্যালায়েন্স করেছে। কৃষক যখনই এটা বেচতে শুরু করবে, রাজ্য শুরু করবে, তার রাজ্যের সীমা পরিসীমাটাকে ভেঙে দেওয়া হলো। অর্থাৎ আর নিয়ন্ত্রণ থাকবে না যে বর্ধমানে চাষি যখন উদ্বৃত্ত আলু উৎপাদন করছে, চাল উৎপাদন করছে, আমি আমার রাজ্য সীমান্তে গাড়ি আটকে দিতে পারবো না, আমার ইচ্ছা হলে পাঞ্জাবে যাবে। আর এই যে আন্তঃরাজ্য বাণিজ্য, এই বিষয়টা পুরো কন্ট্রোল করে যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্রীয় সরকার। সেখানে খেলাটা কেন্দ্র দেখাবে। তাই তাদের যদি ইন্টারেস্ট থাকে, এইটার ফলে উপকৃত যদি তাদের পার্সপেক্টিভ দেখা হয়, তাতে এটা তাদের কোনো ক্ষতির সম্ভাবনা অনেক কম, লেস। হ্যাঁ, তাদেরও তো ভোট ব্যাংক আছে রাজ্যস্তরীয় ক্ষেত্রে, কিন্তু যদি দেখা যায় হিসাব করে, তারা যদি গড়পড়তা পাল্লা দেখা যায়, তাদের এই কৃষি নীতির ফলে কিন্তু বিরাট কোনো লসের সম্ভাবনা ভোট ব্যাংকের নিরিখে আশা করি অনেকটা মার্জিনাল। তুলনামূলকভাবে আঞ্চলিক পার্টিগুলোর ক্ষেত্রে অনেক বেশি চিৎকার করা সাজে বা চিৎকার করতে হবে, কারণ তাদের আঞ্চলিকগত কোশ্চেন গুলোকে দিয়েই ভোট ব্যাংকে বেঁচে থাকা ক্ষেত্রে মরিয়া চাহিদা। তাই আগামী যে বিধানসভাগুলো হতে চলেছে, সেখানে এই এই যুক্তিকে অতিক্রম করে, আবেগ ধর্মিতাকে আশ্রয় করে, আমার এখানে এই কৃষক ইস্যুটাকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কোথাও একটা জায়গায় না, কোথাও একটা জায়গায় কৃষককে বলা যেতেই পারে যে কৃষককে কৃষকের কাছে পৌঁছানোর কোনো চেষ্টা কিন্তু রাজনৈতিক বিরোধী দলগুলির থাকছে না। তাদের কাছে একটাই ইস্যু, সামনে নির্বাচন, সেটা বিহার বিধানসভা নির্বাচন হোক কি এ রাজ্যের আগামী বছর বিধানসভা নির্বাচন হোক, সেই জায়গায় দাঁড়িয়ে তারা চেষ্টা করছে যে যতটা সম্ভব আসলে এই বিলটা কি সেটা কৃষককে বুঝতে না দিয়ে তারা যেটা বোঝাতে চাইছে সেটা যেন কৃষক বোঝে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলির রাজনৈতিক ফায়দা ঘরে তোলার একটা চেষ্টা, তাই তো? আছে মনে করুন এই যে রাজনৈতিক প্রক্রিয়াটা না, এটা হচ্ছে মনে করুন একদম জল যেমন ওপর থেকে নিচে নামে, এর ফায়দা নেওয়া না নেওয়া, ওই যে বলেছি পলিটিক্যাল মার্কেটিং, এই মার্কেটিং এ যে বাজিমাত করতে পারবে খেলা তার হাতে। অর্থাৎ মনে করুন বিজেপির যদি সেরকম নেতৃত্ব লোয়ার লেভেলে সেই জায়গায় পারসিউ না করতে পারে, অর্থাৎ বার্তাটাকে একদম গ্রাসরুটে, একদম যাকে বলে ঘরের ছেলের মতো করে যদি সেই বার্তাটাকে পৌঁছতে না পারে, তাহলে কিন্তু দেখা যায় অপোজিশন সেই জায়গাটা কিন্তু নিয়ে বাজিমাত করবেই। অর্থাৎ সেখানে পরিষ্কার বলে রাখা উচিত যে আমি একজন বিশ্লেষক হিসাবে বলছি, পলিটিক্যাল মার্কেটিং এর যখন কোশ্চেন আসছে, তখন থাকে তার স্ট্র্যাটেজি, তার নেতৃত্বের ক্ষমতা, তার হচ্ছে যেটাকে বলা হয় চেইন অফ কমান্ড, অর্থাৎ ওপর থেকে যে ছাড়ছে যে জায়গাগুলো,
সেগুলোকে কিভাবে যে কমান্ডটার মধ্যে দিয়ে তাদের মোটিভেশন পাওয়ার, আমি বলতে চাইছি যে সামাজিক মোটিভেশন বা সচলতার যে জায়গাটা, সেটা রাজনৈতিকীকরণের সামাজিকীকরণের জায়গাটা যে যত দক্ষভাবে করতে পারবে তার পকেটে তত বেশি ভোট আসবে। ভোট জড়ো করার ক্ষেত্রে এক ধরনের রাজনীতি পলিসি, আর ওভারঅল আমরা যদি দেখি একাডেমিক জায়গা থেকে কৃষকদের ক্ষতি বা ইয়ের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা যদি তাই হবে, তাহলে তো মনে করুন সুজন বাবুদের উত্তর দিতে হবে 2006 তাহলে আপনি কি করে এখনো বহাল তবিয়তে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিকে আপনি দিলেন পারচেস করলে খোদ বামপন্থীদের দূরকে দাঁড়িয়ে। আপনাদের তো তাহলে বলতে হবে মনমোহন সিংকে, আপনি তো এগুলোকে উদারনীতি বা উদারনীতিকরণের আপনি পায়োনিয়ার, সেই অর্থে সেই জায়গা থেকে কি করে এই ক্ষেত্রকে আটকে রাখতে পারে, তাহলে সেই জবাবগুলো তো দিতে হবে। মানুষ তো ইতিহাস সম্পর্কে আসলে খুব, ভোটাররা কি হয় আমজনতা খুব সেই অর্থে খুব এত স্মৃতির ভিড়ে পাগল হয়ে যায়। হ্যাঁ, প্রোপাগ্যান্ডা যাকে বলে, সেই যে প্রচারণা বা প্রোপাগ্যান্ডা, তা প্রোপাগ্যান্ডায় হারিয়ে যায়। আর আমাদের মতো দুষ্টু কিছু সেই অর্থে অল্প স্বল্প পড়াশোনা করা মানুষ সেগুলোকে উস্কে দিতে হয়, অর্থাৎ মেমোরিটাকে আবার রিক্যাপচুলিয়েট করতে হয়। কারণ এই জায়গাতেই ডাক্তার বাবু আপনার থেকে একটা বিষয় আমি একদম, যেহেতু আমরা কৃষক বনাম চাষি, যে সম্প্রদায়ের মানুষ এবং সাধারণ মানুষ মধ্যবিত্ত বাঙালি, সারা ভারতবর্ষে কি হচ্ছে, পাঞ্জাবে তো আমরা দেখছি রেল লাইনে বসে পড়েছে, গতকাল থেকে তারা দাবি করেছে রেল লাইনের উপরে তারা বসে বিক্ষোভ দেখাবে, তারা ধর্ণা দেবে। সেসব তো পাঞ্জাবে যা হচ্ছে হচ্ছে। আমরা যেটা জানতে চাই যে একদম সাধারণভাবে, আপনি সাধারণভাবে যদি বলে দেন সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত বাঙালি, তাদের ক্ষেত্রে যে এই কৃষি রিফর্ম বিল ক্ষতিকারক না ক্ষতিকারক নয়, আর এই বিলের মানে বিল আইনে পরিণত হলে রাষ্ট্রপতি বা এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে রয়েছে বিল, রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়। সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি মহোদয় এটা স্বাক্ষর করলে চাষি সম্প্রদায় বা একদম ভাগ চাষি বা ক্ষুদ্র চাষি আমাদের রাজ্যে বা আমাদের রাজ্যের পার্শ্ববর্তী যে কটা রাজ্য রয়েছে, অর্থাৎ বিহারে ক্ষুদ্র চাষি আছে, আমরা যদি দেখি যে ঝাড়খণ্ডে ক্ষুদ্র চাষি আছে, এই ক্ষুদ্র চাষিরা কি কোথাও লাভবান হবে এই জায়গায়, নাকি যেটা বিরোধীরা বলার চেষ্টা করছে যে তারা কৃতদাসে পরিণত? একদম সোজা ভাষায় আপনি যদি এটাকে ব্যক্ত করে দেন যে মধ্যবিত্ত বাঙালি তোমার ভয় নেই, তোমার মূল্যবৃদ্ধি হবে না, মধ্যবিত্ত বাঙালি তোমার আরো সুবিধা হলো, ভাগ চাষি তোমার ভয় নেই, তোমার সুবিধা হলো, এবং চাষি তোমার সামনে উন্মুক্ত হয়ে গেল বাজার, তুমি আজকে ঠিক করবে কত দাম হবে, তুমি তোমার কাছে বাজার আজকে গ্লোবাল হয়ে গেল, তুমি আজকে শুধু পশ্চিমবঙ্গের বাজার নয়, তুমি যদি চাও তুমি পাঞ্জাব, তোমার উদ্বৃত্ত ফসল তুমি পাঞ্জাবে বেচতে পারবে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি লাভবান হবে। এইটাই জানতে চাইছে সাধারণ মানুষ, যে আমি আমার ঘরে রান্নাঘরে আগুন লাগবে এই বিলে, নাকি চাষি জানতে চাইছে, ক্ষুদ্র চাষি জানতে চাইছে, ভাগ চাষি জানতে চাইছে যে এই বিলে আমার ঘরে মা লক্ষ্মী আসবে কিনা। এইটা সোজা ভাষায় আপনি একবার ব্যক্ত করুন। আমার মনে হয় যেটা আপনি বলেছেন একদম আমি চাষিদের তরফ থেকে বলছি, আমার অন্তত বাংলা বা পুরো ভারতের যে ক্ষুদ্র চাষি গরিব চাষি যারা আছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যেভাবে মনে করুন যে সে আলোচনা সমালোচনা যাই হোক, যে ভূমি সংস্কার আন্দোলন অপারেশন বর্গার মধ্য দিয়ে যেভাবে ভূমিহীন কৃষক আমার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে বা পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোর ক্ষেত্রে যতটুকু যা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে যাদের জমি ছিলেন নিজস্ব সত্ত্ব পেয়েছিলেন, এবং তার ফলে কিন্তু তারা দুহাত তুলে বামফ্রন্টকে 30 বছর 35 বছর তারা আশীর্বাদ করেছেন। অর্থাৎ তারা তাদের নিজের, কিন্তু সেখানে বলা যায় যে এক টুকরো জমি তাদের কাছে সন্তানের মতো। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীকালে যে কঠোর যে আমি বলছি অ্যানালিসিসে দেখা গেছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে সময় পরিবর্তন, সবকিছু তো পরিবর্তিত হতে হয়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভাগ হয়েছে মানে খণ্ডীকরণ হয়েছে জমি, তার ফলে টোটাল অ্যাসেসমেন্ট করলে দেখা যায় পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যার এই ছোট রাজ্যগুলোর ক্ষেত্রে টোটাল যে জমি এখানে আল দেওয়া হচ্ছে, বা মনে করুন আমি পেয়েছিলাম বর্গা অপারেশন বর্গা আজ থেকে 40 বছর আগে, যে মনে করুন 20 বিঘা জমি, আমার পরে চার সন্তান
তাদের মধ্যে আবার খণ্ডীকরণ হলো। এই যে আলদিতে যে পরিমাণ জমি নষ্ট হয় তার পরিমাণ এখন হিসেব করে দেখা গেছে যে কয়েক একর, অর্থাৎ বিশাল পরিমাণ জমি। এই যে নষ্ট হওয়া জমি, তাতে যদি আবার ফার্মিং করা যায়, যেটা অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে, যে মাল্টি ফার্মিং, অর্থাৎ একই জমিতে যেমন চাষাবাদ হচ্ছে তেমন ভাবে হচ্ছে পোল্ট্রি ফার্মিং হচ্ছে, মৎস্য চাষ হচ্ছে। এই যে বহুমুখীনতা, এই বহুমুখীনতার জায়গা থেকে পশ্চিমবঙ্গের চাষিকেও শিখতে হবে। এবং তারা আশা করি এই নীতির ফলে, দেখুন আমি তো এখানে জ্যোতিষ নিয়ে বসিনি বা কোনো নীতি আমি বলিনি যে এভাবে বলতে পারবো না। সম্ভাবনার জায়গাটা আমরা সোশ্যাল সায়েন্টিস্টরা বলতে পারি, যারা সমাজ নিয়ে গবেষণা করি। সেখানে সম্ভাবনার দিক থেকে আমার প্রেডিকশন, এই যে পরিবর্তিত, অন্তত বলা যায় যে বিপ্লবটা আমরা চোখের ওপর দেখছি, সেটা হচ্ছে প্রযুক্তির বিপ্লব। তাই প্রযুক্তির বিপ্লবকে কিন্তু এই খণ্ডীভূত জমির মধ্যে আনা যাবে না, এটা পরিষ্কার হিসাব। অর্থাৎ হচ্ছে প্রযুক্তিকে বড় সারফেসে আনতে হলে আপনাকে, যেটা হচ্ছে এই নতুন কৃষি বিলে যেটা দেওয়া আছে, বড় বড় ফার্মিং যেটা হচ্ছে তা করলে তা কৃষকের ফসল বাড়বে, তাতে উৎপাদন বৃদ্ধি পাবে, মাল্টিপল জায়গা হবে, অর্থাৎ একটা জায়গা থেকে সে বহুমুখী সুযোগ সুবিধা পাবে, তার আর্থিক বিকাশ হবে। সেদিক থেকে বলা যায় যে একটা সম্ভাবনা এখানে, যেমন উদারীকরণের 90-এর দশকে আমাদের প্রতিবাদ প্রতিরোধ ছিল, আমাদের সংশয় ছিল উদারীকরণ নিয়ে, কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু আমরা অনেকটা পথ হাঁটলাম। কিছু অসুবিধা, বেকারত্ব, এগুলো যেমন এর অশুভ দিক রয়েই গেছে। আবার এটাও বলেছি প্রথমেই অনুষ্ঠানের শুরুতে, এই নীতির মধ্যেও কিছু সম্ভাবনাপদ জায়গা, কিছু ভয়ের ভীতির জায়গাও রয়ে যাচ্ছে কর্পোরেটদের হাতে। যেমন আমরা বিটি বেগুনের ক্ষেত্রে দেখেছি, কন্ট্রাক্ট ফার্মিং এর ক্ষেত্রে সর্বনাশের জায়গা। কিছু মনে করুন সেফটি ভালভ, আমার মতে কিছু সেফটি ভালভ নির্মাণ নিশ্চয়ই সরকার করবে, কারণ রাষ্ট্র আফটার অল তো বিকিয়ে যাচ্ছে না। এই গ্লোবালাইজেশনের জায়গায় হয়েও আমাদের কি রাষ্ট্রীয় সার্বভৌমিকতা চলে গেছে? রাষ্ট্রের ভূমিকা কি পুরো চলে গেছে? সেটা যখন নয়, এখানে একটা সেফটি ভালভ নির্মাণ করা দরকার, যে সেফটি ভালভের একটা ছাঁকনির কাজ করবে। সেই ছাঁকনি অবশ্যই যে এমন চাকরি হবে না যে সব ছেকে যাচ্ছে, আবার সেটা এমনও হবে না যে একটা স্বচ্ছতা থাকা দরকার। কিন্তু এও সত্য, যুগের পর যুগ ধরে একই স্থিতাবস্থায় যেমন জল থাকলে তার মধ্যে যেমন পলি পড়ে, নদীতে পলি ছড়াতে হয়, ড্রেজিং করতে হয়, তেমনই যে কোনো অর্থ ব্যবস্থারও ড্রেজিং দরকার হয়। এটা কিন্তু ড্রেজিং এরই একটা পার্ট। তার ফলে আমার মনে হয় এতে আমাদের চাষিরা, ক্ষুদ্র চাষিরা যাই হোক, এর চাষি নতুন প্রযুক্তিকে তারা গ্রহণ করবে এবং নতুন ভাবে তারা বেঁচে থাকার রসদ পাবে বলেই আমার বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সৌমেন চক্রবর্তীকে। খুব সুন্দরভাবে বাস্তবটাকে তিনি তুলে ধরেছেন। বর্তমানে যে বিলটাকে নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে, বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে বিলটা কি, আসলে কতটা এই বিল থেকে লাভবান হতে পারে চাষি, কৃষক, এবং এই বিল থেকে বাণিজ্যিকভাবে কতটা লাভ ঘরে তুলতে পারে, আদপেও পারবে কিনা, এই পুরো বিষয়টাকেই কিন্তু তিনি তুলে ধরলেন তার ক্ষুরধার আলোচনার মধ্যে দিয়ে, এবং অবশ্যই বাস্তব এবং বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত জায়গা থেকে। আমরা আশা করব যে রাজনীতি তো অনেক হলো, দেশের স্বাধীনতার পর থেকে 70 বছর পার হয়ে গিয়েছে, শুধু রাজনীতিই হয়েছে। একদম সঠিক কথা বলেছেন ডক্টর সৌমেন চক্রবর্তী, যে যদি সাদা চামড়ার ডাকাত খারাপ করে থাকে, তাহলে দেশীয় ডাকাতরা কি এমন ভালো করেছে এত বছর? সব জিনিসের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। অবশ্যই কেন্দ্রীয় সরকারকে একটা ছাঁকনি বা সেফটি ভালভের কথা যেটা বলছেন ডক্টর সৌমেন চক্রবর্তী, অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ থাকবে যে শুধুমাত্রই তারা একটি আইন এনে সেটাকে ছেড়ে দেবেন না, তার উপর তাদের কড়া নজরদারি থাকবে, যাতে করে ভারতের প্রতিটি প্রান্তের কৃষককে বলি, ভাগ চাষি বলি বা ক্ষুদ্র চাষি বলি, কারোর যেন কোনো রকম ভাবে আর্থিক ক্ষতি না হয়,
যে দাবি তারা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে যেন ভারতের প্রত্যেকটি কৃষক পরিবার এই বিলের লাভ উঠাতে পারে, কোনোভাবে কোনো রাজনৈতিক দলের ভুল বোঝানোর খপ্পরে পড়ে আমরা দেখেছি এ রাজ্যে না শিল্প হয়েছে সিঙ্গুরে, না কৃষি ফিরে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোন রকম খপ্পরে না পড়ুক অন্তত চাষি পরিবার, তারা সেটা ক্ষুদ্র চাষি হতে পারে, বৃহৎ চাষি হতে পারে, প্রত্যেকেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌমেন চক্রবর্তীকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আশা রাখবো পরবর্তী সময়ে আবারও কোনো রাজ্যের হোক, দেশের হোক, কোনো রাজনৈতিক বিষয়কে বা যে বিষয়টা সাধারণ মানুষ জানতে চাইছে সেক্ষেত্রে তার সহযোগিতা আবারও আমরা পাবো। শুভরাত্রি, অসংখ্য ধন্যবাদ।